এখানে দেওয়া আছে 2x² - kx + 4 = 0। এই সমীকরণের একটি বীজ 2 হলে অপর বীজটির মান লিখি। এখানে কি করব, এই সমীকরণের মধ্যে 2কে বসিয়ে দেবো। আমরা সমীকরণটা পেয়ে যাব। যেহেতু এটা দ্বিঘাত সমীকরণ, তারপর আমরা ফ্যাক্টর করে এই সমীকরণকে সমাধান করে দুটো বীজ বের করে নেব। একটা তো 2 দেওয়াই আছে, আর একটা বেরিয়ে যাবে। দেখাচ্ছি কীভাবে এটাকে সলভ করব। লেখা আছে, আমরা লিখে দিচ্ছি যে এ লেখা আছে 2x² - kx + 4 = 0। একটা বীজ কত? যেহেতু একটি বীজ = 2, অতএব আমরা বসিয়ে দেবো এখানে। অতএব 2 the whole square - k × 2 + 4 = 0। 2 × 4 - k × 2 + 4 = 0। 8 - 2k + 4 = 0। 8 + 4 এটা হয়ে যাবে 12। এটা হয়ে যাবে 12 - 2k + 12 = 0। -2k = -12। বোথ সাইড মাইনাস ক্যান্সেল করে দিলাম। k = 12/2, এটা হয়ে যাবে 6। হয়েছে? এই 6 ভ্যালুটা এই ইকুয়েশনের মধ্যে বসিয়ে দেবো। অতএব 2x² - kx + 4 = 0। এখানে কত লিখব? 2x² - k এর জায়গায় বসিয়ে দেবো 6x + 4 = 0। এখান থেকে আমরা 2 কমন নিয়ে নেব। 2টাকে কমন নিয়ে নেব। x² - 3x + 2 = 0। और 2টা 0-র নিচে নেমে 0 হয়ে যাবে। তাহলে লিখব x² - 3x + 2 0/2 = লিখে দেবো 0। এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করে নেব। মিডল টার্ম ফ্যাক্টরে ভেঙে দেব। এটাকে লিখব x² মাইনাস ব্র্যাকেটের মধ্যে লিখব 2 + 1 x + 2 = 0। লিখব x² - 2x - x + 2 = 0। और এখান থেকে x কমন যাবে, x - 2 -1 কমন, x মাইনাস প্লাসটা মাইনাস হয়ে -2 = 0। তাহলে ফ্যাক্টর কী কী পেলাম? x - 2 একটা, আর x - 1 একটা 0। এবার এটাকে লিখে দেবো আমরা এইভাবে, x - 2 = 0, আর এখানে লিখব x - 1 = 0। তাহলে x = 1, আর এখানে লিখব x = 2। একটা বীজ আমরা তো পেয়ে গেছি। তাহলে অপর বীজটা কত হবে? এটা তো দেওয়া আছে, এই বীজটা দেওয়া আছে। অতএব অপর বীজটি হবে কত? = 1। এটা অ্যান্সার। এইগুলো নিয়ে কী লিখে দেবো? না, এইগুলো নিয়ে লিখে দেবো বা এইগুলো নিয়ে সাইডগুলো নিয়ে লিখে দেবে এইগুলো নিয়ে। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম? যে এখানে যেটা দেওয়া ছিল, একটা বীজ 2 দেওয়াই আছে। এই 2টাকে বসিয়ে দিলাম এখানে। বসানোর পর অরিজিনাল ইকুয়েশনটাকে এখানে কে এর ভ্যালুটা বের করে নিয়েছি। দেখো, কে এর ভ্যালুটা বের করার পর কে এর ভ্যালুটা পুট করে দিয়ে অরিজিনাল ইকুয়েশনটাকে বের করে নিয়েছি, যেখান থেকে কে যে কনস্ট্যান্টটা ছিল হেঁটে গেছে। তারপর এখান থেকে 2 কমন নিয়ে তাকে ফ্যাক্টর করে আমরা মিডল টার্ম ফ্যাক্টর ভেঙে দিয়ে আমরা ফ্যাক্টর থেকে এক্সের দুটো ভ্যালু, অর্থাৎ এক্সের দুটো ভ্যালু পেয়েছি, একটা 2 একটা 1। 2টা একটা এক্সের ভ্যালু যেহেতু 2, এই বীজটা আগেই দেওয়া ছিল, এবং অপর যে বীজ সেটা আমরা পেয়ে গেছি 1। তোমরা এটা বুঝতে পারলে। এরপর আমরা যাব নেক্সট অঙ্কে। এই অঙ্কটাকে আমরা আরেকবার অন্যভাবে সমাধান করতে পারি। চলো দেখাচ্ছি। এই যে ইকুয়েশনটা আছে,
এই ইকুয়েশনটিকে আমরা জেনারেল যে কোয়াড্রেটিক ইকুয়েশন আছে, তার সাথে যদি আমরা এটাকে কম্পেয়ার করে একটা বীজ আলফা এবং একটা বীজ বিটা ধরে নিয়ে বের করে দিতে পারি। চলো দেখাচ্ছি আমি তোমাদের। ধরো দেওয়া আছে 2x², এটা এ, 2x² মাইনাস kx প্লাস 4 = 0। মনে করি একটা বীজ আলফা, মনে করি একটি বীজ আলফা, অপরটি কত? অপরটি দেওয়াই আছে দেখো 2। এটা তাহলে প্রথমে আমরা করব কি না, এইটা আছে, এটা সাধারণ দ্বিঘাত সমীকরণের সঙ্গে প্রথমে তুলনা করে আমরা বের করে নিই। দেখো এটাকে লিখছি x² প্লাস kx প্লাস 4 = 0। সাধারণ দ্বিঘাত সমীকরণ হচ্ছে এটা ax² প্লাস bx প্লাস c = 0। তাহলে এটা কি হবে না, a = 2, b = -k অ্যান্ড c = 4। এটা পেয়ে গেলাম। এবার লিখব দুটো বীজ যদি থাকে আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ, তাই তো? এখানে বিটা বলতে এখানে 2, তাহলে লিখব আলফা প্লাস 2 মাইনাস বি বাই এ = মাইনাস, এখানে বি এর মানটা দেখো কেটা মাইনাস কে আছে, বাই এটা কত আছে 2 আছে, তাহলে কি হবে না প্লাস কে বাই 2। আর আলফা ইন্টু বিটা মানে হচ্ছে 2 সি বাই এ, সি মানে হচ্ছে কত, সিটা দেখো কি আছে 4 বাই এটা হচ্ছে 2। তারপর এটাকে করবো কি 2 দিয়ে কেটে দিলাম 2, এখানে পেয়ে গেলাম 2। অতএব আলফা = দেখো 2, এই যে 2টা আছে 2/2, একবারে এটা বেরিয়ে গেল। তাহলে এই যে ইকুয়েশনটা, এটাকে আমার প্রয়োজনই হলো না। আমার একটা বীজ দেওয়া ছিল 2, আরেকটা বীজ বেরিয়ে গেছে দেখো 1। অতএব অপর বীজটি হবে, আমরা লিখে দেব অপর বীজটি = 1। খুব সহজেই এটা বেরিয়ে গেল। তার মানে এটা কোনো দরকারই ছিল না, আমি তোমাদের জানিয়ে দিলাম, তাও এটা কোনো দরকার পড়লো না। আমরা দুটো বীজের যে মাল্টিপ্লিকেশান আর কি প্রোডাক্ট, সেখান থেকেই সহজেই 1টা বেরিয়ে গেল। এটা সহজ পদ্ধতিটা হয়ে গেল। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনটা দেখো কি দেওয়া আছে। দেওয়া আছে x = y = 3:4 হলে এটার ভ্যালু কত, এটা বের করতে বলেছে। যখনই এরকম দেওয়া থাকবে তোমরা ধরে নেবে x = 3k, y = 4k। আমি এখানে লিখে দেখাচ্ছি তোমাদের। তাহলে আমরা লিখব এটা বি, একটা বি, এটা লিখব x = 3k, ঠিক আছে, x = 3k আর y = 4k। কেটা কি না, কেটা ধ্রুবক। এরপর এখানে আমরা বসিয়ে দেবো যে ভ্যালুটা আছে 3y - x = 2x + y। আমরা কার ভ্যালু বের করব না 3y - x = 2x + y, ব্র্যাকেটের মধ্যে 2x + y। আমরা কি করব, এটাকে উপর নিচে করে নেব। 3y - x 2x + y = উপর নিচে করে y এর জায়গায় y এর যে ভ্যালুটা সেটা বসিয়ে দেবো। 3 × y এর ভ্যালু কত আছে 4k, মাইনাস x এর ভ্যালু কী আছে 3k, আবার 2 × x এর ভ্যালু কী আছে 3k, প্লাস y দেওয়া আছে, y এর ভ্যালু কত আছে 4k। তাহলে = করে আমরা এখানে চলে যাব। এখানে কি আছে না 3 × 4 = 12k, মাইনাস 3k, আর এখানে 3 × 2 = 6k প্লাস 4k
12 থেকে 3 গেলে 9 আর 3 12, 9k বাই 10k, কে কে ক্যান্সেল। অ্যান্সারটা কী আসছে না 9:10, এটাই উত্তর। ঠিক আছে, আমরা এরপর যাবো নেক্সট কোয়েশ্চানে। দেখো নেক্সট কোয়েশ্চান হচ্ছে সি এটা, দেখো লেখা আছে 400 টাকার 2 বছরের সমমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত তা নির্ণয় করি। তো আমরা চক্রবৃদ্ধি সুদের ফর্মুলা জানি, সেটা বসিয়ে দেবো আর এগুলোকে বসিয়ে দেবো। তো চলো দেখাচ্ছি। দেখো আমি লিখে রেখেছি এ ইজ ইকুয়াল টু 441 টাকা, যেটা সমমূল সুদ যেটা দেওয়া আছে। দেখো এখানে দেখাচ্ছি, দেখো সমমূল চক্রবৃদ্ধি সুদ, সেটা আমি লিখে রেখেছি। দেখো এখানে 441 টাকা, আসল কত পি 400 টাকা, এবং এন হচ্ছে সময় 2 বছর, আর সুদের হার। এটা কি সুদে আসলে, পিটা কি আসল, এনটা হচ্ছে সময়, এটা বছরে, সময়টা এটা বছরের মধ্যে, ঠিক আছে এনটা, আর সুদের হার আর ইজ ইকুয়াল টু সুদের হার। আমরা ফর্মুলা বসিয়ে দেবো। আমরা কি জানি না এ ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন। এটাতে কত বসবে না 441 টাকাটা, এটাতে কত বসবে 400 টাকাটা, এটা 1 প্লাস আর হচ্ছে সুদের হার জানি না, এনটা 2। এই 400 টাকায় নিচে নামিয়ে দাও, 441/400 ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100। এটাকে যখন এই দিকটাকে রুট করে দেবো, এটাকে হাঁটিয়ে এটাকে রুট করে দিচ্ছি, 441/400 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 1 প্লাস আর বাই 100। 441-এর রুট হচ্ছে 21, ঠিক আছে, আর এটা 400 রুট হচ্ছে 20। দেখো এটাতে লিখে দেবো কত 21/20 ইজ ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100। এই 1টাকে বাঁ দিকে নিয়ে নেব, ঠিক আছে, এই 1টাকে বাঁ দিকে নিয়ে নেব, লিখব 21/20 মাইনাস 1 ইজ ইকুয়াল টু আর বাই 100। এরপর এটাকে লসাগু করে দেবো, 20 লিখব, 21 মাইনাস 20 ইজ ইকুয়াল টু আর বাই 100। এটা আসবে, এটা কত আসবে, তারপর আসবে 1/20 ইজ ইকুয়াল টু আর বাই 100। এখানে একটা করে শূন্য কেটে দেবো, 2 5 10, কোনাকুনি গুণ করে দেবো, আর ইজ ইকুয়াল টু 5। অতএব সুদের হার কত পেয়ে গেলাম 5%। এটাতে সব বা দিয়ে দেবো বা লিখে দেবো, এইগুলো এখানে লিখে দেবো যে অতএব লিখব সুদের হার 5%। অতএব সুদের হার ইজ ইকুয়াল টু 5%। এটাই অ্যান্সার। দেখো ডিএরটা এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস 2√2 হলে এক্স প্লাস 1/x এর মান কত তা লিখি। প্রথমে আমরা দেখে নিচ্ছি যে এক্সের ভ্যালু একটা দেওয়া আছে এবং 1/x এর ভ্যালু আমরা বের করে নেব। 1/x এর ভ্যালুটা আসবে 3 মাইনাস 2√2। এটা আমি কীভাবে বললাম, যখনই দেখবে যে এটা স্কোয়ার আর এটা স্কোয়ারে -1 হয়ে যাচ্ছে, তখনই জেনে নেবে এটাকে কোঅর্ডিনেশন যখন আমরা করব তখন 1/x, এক্সের ভ্যালু যদি এটা হয় তাহলে 1/x এর ভ্যালু কিন্তু এরই মাইনাসটা হয়ে যাবে, এটা প্লাস দেওয়া আছে মাইনাসটা হয়ে যাবে। তো আমি প্রথমে তোমাদের করে দেখাচ্ছি। দেখো আমি লিখছি এক্স ইজ ইকুয়াল টু 3 প্লাস 2√2, এটা দেওয়া আছে। তাহলে আমরা বের করব কি 1/x ইজ ইকুয়াল টু লিখব 1/3 প্লাস 2√2। উপর নিচে আমরা কোঅর্ডিনেশন করার জন্য 3 মাইনাস 2√2 লিখে নেব, 3 মাইনাস 2√2 লিখে নিলাম। এরপর দেখো এটাকে যদি 1 দিয়ে গুণ করে নিই তাহলে ওটাই আসে 3 মাইনাস 2√2। আর নিচে দেখে নাও লেখা হয়েছে কি না
এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে লিখব এ স্কোয়ার 3 স্কোয়ার মাইনাস 2√2 তার স্কোয়ার। এটা কত আসবে? উপরে আসবে 3 মাইনাস 2√2, নিচে আসবে 3 স্কোয়ার মানে 9 মাইনাস 2 স্কোয়ার মানে হয় 4, আর √2 এর জন্য 2 পাবো, এটা আসবে 8। এখানে লিখব 3 মাইনাস 2√2 বাই 1, অতএব এখানে লিখে দেবো 3 মাইনাস 2√2, 1 লেখার আর দরকার নেই। তার মানে 1/x এর যে ভ্যালুটা সেটা আমরা কি পেলাম? 3 মাইনাস 2√2। তাহলে x এর ভ্যালু আমরা পেয়ে গেছি, 1/x এর ভ্যালু আমরা পেয়ে গেছি, এই দুটোকে অ্যাড করে দেবো অর্থাৎ যোগ করে দেবো। দেখো দেখাচ্ছি, দেখো x প্লাস 1/x ইজিক্যাল কি হবে না, x লিখব 3 প্লাস 2√2 আর 1/x বেরিয়েছে 3 মাইনাস 2√2। ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, কারণ মাঝের সাইনটা যদি প্লাস থাকে তাহলে ব্র্যাকেট দেওয়ার দরকার হয় না, ব্র্যাকেট দিতে হয় যদি মাঝের সাইনটা মাইনাস থাকতো, কারণ এই মাইনাসের জন্য চিহ্নগুলো চেঞ্জ চলে আসতো। অতএব এটা দেখতে পাচ্ছি, এটা আর এটা কেটে যাচ্ছে, এটা আর এটা কেটে গেল, 3 প্লাস 3 ইজিক্যাল টু 6, এটাই অ্যান্সার। এরপর আমরা নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে চলে যাব। দেখো নেক্সট কোশ্চেন, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য যদি, এটা আমি লিখে দিচ্ছি, এটা কোশ্চেন নাম্বার ডি, ঠিক আছে। দেখো এই কোশ্চেন নাম্বারটা ডি, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে তা হিসাব করে লিখি। মনে করি একটা ঘনকের ধারের দৈর্ঘ্য আমি একটা কিছু ধরে নিলাম এক্স। প্রথমে আমি লিখব ই এর কোশ্চেনটা কত, ই। মনে করি ঘনকের ধারের দৈর্ঘ্য ইজিক্যাল টু এক্স একক। অতএব ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল 6x² কি আসবে, বর্গ একক। দেখো এরপর ধারের দৈর্ঘ্য যদি 50% বেড়ে যায়, ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেয়ে হয়, কত হবে? ধার কত ছিল, এক্স প্লাস এক্স ইন্টু 50/100, এটা ছিল 50 একে 50, 50 দুগুণে 100, আমরা লিখব এক্স প্লাস x/2 ইজিক্যাল টু 2 লসাগু 2x প্লাস এক্স ইজিক্যাল টু 3x/2, এটা একক, ঠিক আছে। এরপর সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে কত হবে? অতএব এখন সমগ্র তলের ক্ষেত্রফল কি লিখব, 6 ইন্টু বাহু স্কোয়ার, বাহু হয়ে গেছে কত না 3x/2 তার হোল স্কোয়ার। এখানে কি দেখতে পাচ্ছি, 6 ইন্টু 9x²/4 বর্গ একক, ঠিক আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ধরো এটা 6x² এখানেও আসছে, এখানেও আসছে। আমরা যদি 6x² একটা কিছু ধরে নিই y, আমরা লিখছি y বর্গ একক, যেখানে 6x² ইজিক্যাল টু y আমরা ধরে নিলাম, এটা আমরা ধরে নিলাম।
6x² সমান y ধরে নিলাম। এখানে দেখো পাচ্ছি, এখানেও আছে 6x², দেখো লিখছি 6x² ইন্টু 9/4 বর্গ একক। আমি 6x² কী ধরে নিয়েছি? y ধরে নাও অঙ্কটাকে ছোট করার জন্যে। তাহলে 9y/4 বর্গ একক। তাহলে আগে ছিল y বর্গ একক, এখন হচ্ছে 9y/4 বর্গ একক। অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, অতএব ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে ইজিক্যাল কতটা বেড়েছে না 9y/4 মাইনাস y ইজিক্যাল টু 4 লসাগু 9y মাইনাস 4y 5y/4 বর্গ একক, এটা বৃদ্ধি পেয়েছে। শতকরা কত বেড়েছে না, অতএব শতকরা বৃদ্ধি পেয়েছে। শতকরা কত বৃদ্ধি পেয়েছে না, যেটা বেড়েছে সেটা উপরে লিখব 5y/4, নিচে আগে যেটা ছিল y ইন্টু 100, এটা শতকরা। এটা কত হবে? এখানে নিচে 1 আছে, এখানে লিখব 5y/4 ইন্টু 1/y ইন্টু 100, এটা পার্সেন্টেজ সাইন, y ক্যান্সেল, 4 25 100, 25 5 125% ক্ষেত্রফল বেড়েছে। তাহলে 125% ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে যখন ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পায়। এরপর আমরা যাব নেক্সট কোশ্চেনে। দেখো নেক্সট কোশ্চেনটা পড়ছি। জিরো কেন্দ্রীয় বৃত্তে PQ একটি ব্যাস এবং PR ইজিক্যাল টু RQ হলে RPQ এর মান কত? প্রথমে আমরা এটা কোশ্চেনটা একটা বৃত্ত এঁকে নিচ্ছি। কেন্দ্রীয় বৃত্তটা এও 0, PQ একটা ব্যাস বলে দিয়েছে। দেখো তাহলে আমরা একটা ব্যাস এঁকে নিই, এঁকে নিলাম PQ, নাম নিলাম PQ। এবার বলছে PR ইজিক্যাল টু RQ। এখন আর এর পজিশনটা বোঝা যাচ্ছে না, আর কোন প্লেসে আছে সেটা ভেতরে থাকতে পারে, বৃত্তের উপরে থাকতে পারে, বৃত্তের বাইরে থাকতে পারে। এখন বলে দিয়েছে শুধু PR ইজিক্যাল টু RQ। এখন আমি যদি ধরে নিই আর ভেতরে আছে এইখানটা আর এটা ইজিক্যাল টু এটা যদি হয় ধরে নিই, তাহলে এই দুটো যেহেতু সমান, অ্যাঙ্গেলগুলো সমান আসবে, কিন্তু একটা অ্যাঙ্গেলও জানা নেই, এটা বলতে পারছি না কত, সুতরাং এটা বের করা যাচ্ছে না। এরপর আর এর পজিশনটাকে যদি আমরা এইখানে ধরে নিই, অর্থাৎ বৃত্তের ওপরে, তাহলে এটা ইজিক্যাল টু এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে। তখন হয়ে যাবে যে এই যে আর অ্যাঙ্গেলটা এটা অর্ধবৃত্তস্থ কোণ, কারণ এটা অর্ধেক বৃত্তের উপরে আছে, সেই জন্য অর্ধবৃত্তস্থ কোণ। এটা তখন হয়ে যায় আমাদের 90 ডিগ্রি। কত হয়ে যায়? অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি। এটা যখন 90 ডিগ্রি হয়ে যায়, তো বাকি দুটো এই যে বাহু দুটো সমান আছে, তাহলে অ্যাঙ্গেলগুলোও সমান আসবে। তাহলে 100 থেকে 90 মাইনাস করে দেবো, তাহলে আসবে 90। এই 90কে আমরা 2 দিয়ে যদি ভাগ করে দিই 45 করে আসবে। কত ডিগ্রি করে আসবে? 45। তাহলে এই অ্যাঙ্গেলটা তখন 45 ডিগ্রি হবে, আর এই অ্যাঙ্গেলটাও তখন 45 ডিগ্রি হবে। ন্যাচারালি বলা যায় যে তখন RPQ, এখানে যেটা দেওয়া আছে RAOP কিউ, এই অ্যাঙ্গেলটা তখন 45 ডিগ্রি আসবে। কিন্তু যখন এই আর এর পজিশনটা কোথায় হতে হবে না, বৃত্তের উপরে হতে হবে। বৃত্তের বাইরে যদি হয়ে যায় তখনও কিন্তু বলা যাবে না। ধরো এটা আছে, এরকম হয়ে যাবে, বাহু দুটো এই দুটো সমান হয়ে যাবে, কিন্তু তখন এই অ্যাঙ্গেলটা কত বলা যাচ্ছে না। তার জন্য এখানে কোশ্চেনের মধ্যে কি আছে আমি বুঝতে পারছি না। মনে হচ্ছে কোথাও প্রবলেম আছে কোশ্চেনটার মধ্যে। কোশ্চেন প্রবলেম আছে মানে আছে, কোশ্চেনের মধ্যে প্রবলেম আছে, সুতরাং এটা সলভ হবে না। কোশ্চেনটাকে বলতে হবে যে এই যে আর পয়েন্টটা বৃত্তের উপরে অবস্থিত, তাহলে এই অ্যাঙ্গেল দুটোকে বের করা যাবে।
ভিডিওটা ভালো লাগলে কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বেল আইকনে ক্লিক করে রাখবে।